সমতল চ্যাপ্টারটা থেকে আজকে যে নতুন টপিকটা আমরা পড়ব সেটা হলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো প্রদত্ত সমতলের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, বা ইংলিশে বলা হয় টু ফাইন্ড দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অফ এ পয়েন্ট ইন এ প্লেন। একটা এক্সাম্পল দেখা যাক। দেখো এখানে বলে দিয়েছে P321 বিন্দু থেকে 2x - y + z + 1 = 0 সমতলের ওপর অঙ্কিত অভিলম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আবার বলেছে অভিলম্বের পাদবিন্দু থেকে P এর দূরত্ব নির্ণয় করো। তাহলে ছবিটা দেখো, P একটা বিন্দু দিয়ে দিয়েছে, এই P বিন্দু থেকে এই যে সমতলটা দিয়ে দিয়েছে, এই সমতলের সমীকরণটা প্রদত্ত আছে, এই সমতলটার ওপর একটা অভিলম্ব আঁকবে। সেই অভিলম্বটা এই সমতলকে যে বিন্দুতে ছেদ করেছে সেটাই হবে এই সমতলটার ওপর এই বিন্দু থেকে অঙ্কিত অভিলম্বের পাদবিন্দু। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে, এই যে পাদবিন্দু, এই পাদবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে। আবার কি বলেছে, এই অভিলম্বের পাদবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, তার মানে এই PL এর যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলেছে। এবার দেখো, যদি এল এর স্থানাঙ্কটা পেয়ে যায় তাহলে তো PL এর দৈর্ঘ্য আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এবার তাহলে সলিউশনটা দেখি। দেখো আমার কাছে দেওয়া ছিল প্রদত্ত সমতলের সমীকরণ হলো এটা, তো সেটা লিখে নিয়েছি এবং সেটাকে 1 নম্বর দিয়ে দিয়েছি। তাহলে এই সমতলটির ওপর অঙ্কিত অভিলম্বের দিক অনুপাতগুলি হবে 2, -1, 1। এবার দেখো এই P3,2,1 বিন্দু থেকে 1 নম্বর সমতলের ওপর অঙ্কিত লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? এই যে লম্ব সরলরেখা, এই লম্ব সরলরেখা কোন বিন্দুগামী? 3, 2, 1 বিন্দুগামী। আর এই সরলরেখার দিক অনুপাত কত? এটা তো এই সমতলের ওপর অঙ্কিত অভিলম্ব, আর অভিলম্বের দিক অনুপাত কত? অভিলম্বের দিক অনুপাত হলো 2, -1, 1। তার মানে এই সরলরেখার দিক অনুপাত কত? 2, -1, 1 এর সমানুপাতি। তাহলে এই যে PL সরলরেখা, PL সরলরেখার সমীকরণটা কি হবে? x - 3/2 = y - 2/-1 = z - 1/1। এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি এলটা ইন্ট্রোডিউস করাইনি, কিন্তু যেহেতু ছবিতে রয়েছে সেই জন্য আমি এখানে PL সরলরেখা তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো এই যে 2 নম্বর সরলরেখা রয়েছে, এই 2 নম্বর সরলরেখার উপর স্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হয় 2t + 3, -t + 2, t + 1, যেখানে t হলো একটি বাস্তব প্যারামিটার। এবার যে কোনো একটি নির্দিষ্ট সরলরেখা দেওয়া থাকলে তার উপর স্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো তোমরা শিখেছো। তাহলে সেভাবে আমি এটা নির্ণয় করেছি। এবার ধরে নিচ্ছি এই যে স্থানাঙ্কটা সেটা হলো L বিন্দুর স্থানাঙ্ক। এবার L বিন্দুটা কার ওপর অবস্থিত? L বিন্দুটা তো এই সমতলটার ওপর অবস্থিত। তার মানে যেহেতু এই সমতলটার ওপর L বিন্দুটা অবস্থিত, তার মানে এই যে সমতলটার সমীকরণ রয়েছে সেটি এই L বিন্দু দিয়ে সিদ্ধ হয়, বা L বিন্দু এই সমীকরণটাকে স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে L বিন্দুর স্থানাঙ্কটা কত? এইটা। ঠিক আছে, তাহলে x এর জায়গায় বসবে 2t + 3, y এর জায়গায় বসবে -t + 2, আর z এর জায়গায় বসবে t + 1। তাহলে এই সমীকরণকে ওই L বিন্দু দিয়ে স্যাটিসফাই করিয়ে যেটা পেলাম সেটা দেখো, t এর ভ্যালু পেলাম -1। ঠিক আছে, এবার দেখো t এর ভ্যালু যখন পেয়ে গেলাম তখনই তো আমরা এই L বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। t এর মানটা এখানে বসালে আমরা L বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে দেখো যেটা পেলাম, L বিন্দু স্থানাঙ্ক যেটা ক্যালকুলেশন করে পেলাম সেটা হলো 1, 3, 0। এবার কি বলেছে, ওই PL এর দৈর্ঘ্যটা বার করতে দিয়েছিল। এবার দুটো বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, P বিন্দু স্থানাঙ্ক তো তোমার কাছে দেওয়াই ছিল, প্রদত্তই ছিল প্রশ্নে, আর L বিন্দু স্থানাঙ্ক আমি বার করে নিলাম 1, 3, 0। তাহলে এবার দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা জানি, √(x2 - x1) + y2 - y1 + z2 - z1 তাহলে সেই সূত্রটা প্রয়োগ করেই আমি এই PL এর যে দূরত্বটা পেলাম সেটা হলো √6 একক। তাহলে এটি হয়ে গেল যে পাদবিন্দু থেকে যে প্রদত্ত বিন্দু P তার মধ্যবর্তী দূরত্ব। এরপরে আমরা যেটা শিখব সেটা হলো কোনো নির্দিষ্ট বিন্দুর প্রদত্ত কোনো সমতলের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয়, বা টু ফাইন্ড দ্য ইমেজ অফ এ পয়েন্ট ইন দ্য গিভেন প্লেন। এবার দেখো একটা এক্সাম্পল দেখি। এখানে প্রশ্নটা দিয়েছে -3, 8, 4 বিন্দুটির এই সমতলটির সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। মানে ছবিটা থেকে তোমাদের বোঝায় কি একটা বিন্দু রয়েছে আর এইটা একটা প্রদত্ত সমতল রয়েছে যার সমীকরণ তোমার কাছে দেওয়া রয়েছে, আর এই P বিন্দুটা দেওয়া রয়েছে।
ঠিক আছে, এবার বলেছে এই পি বিন্দুটার এই যে সমতল রয়েছে এই সমতলের সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করতে বলেছে। তার মানে ধরে নেবে যে এই সমতলটা হলো একটা আয়না, ঠিক আছে, এর ওপর রিফ্লেকশন পড়েছে আর এই দিকে ইমেজ একটা তৈরি হয়েছে বা প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে আমি এই প্রতিবিম্ব স্থানাঙ্কটাকে এখানে ধরে নিয়েছি ছবিতে x1, y1, z1। তোমাকে এর স্থানাঙ্কটা বার করতে হবে, পি ড্যাশের স্থানাঙ্কটা বার করতে হবে। ঠিক আছে, এবার প্রথমে তাহলে আমাকে কি করতে হবে, এই যে লম্বটা আমি এঁকেছি, এই যে লম্ব পি বিন্দু থেকে যে সমতলটার উপর লম্ব, এই লম্বের পাদবিন্দু স্থানাঙ্কটা প্রথমে বের করে নিতে হবে। এবার কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো সমতলের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় সেটা তো তোমরা শিখলে, তো সেটা এবার করা হয়েছে। দেখো আমি প্রথমে লিখে নিয়েছি যে প্রদত্ত সমতলের সমীকরণ হলো 6x - 3y - 2z + 1 = 0। এবার তাহলে এই সমতলের ওপর অঙ্কিত অভিলম্বের দিক অনুপাতগুলি হলো কত হবে, 6, -3, -2। মানে এই যে পিএল সরলরেখা, পিএল সরলরেখায় তো অঙ্কিত অভিলম্ব, ঠিক আছে, বা যদি এটা অভিলম্ব নাও হয়, এটা যদি লম্বও হয় তাহলে কি সেটা অভিলম্বের সাথে সমান্তরাল। আর আমরা কি জানি, কোনো সরলরেখা তার সমান্তরাল সরলরেখার দিক অনুপাতগুলো সেম, ঠিক আছে। তার মানে কি এই যে পিএল সরলরেখা, সেই পিএল সরলরেখার দিক অনুপাতও হবে 6, -3, -2। আর সেটি কোন বিন্দু দিয়ে গেছে, -3, 8, 4 বিন্দু দিয়ে গেছে। তাহলে পিএল সরলরেখার সমীকরণটা কি হবে, পিএল সরলরেখার সমীকরণটা হবে x + 3/6 = y - 8/-3 = z - 4/-2। ঠিক আছে, এটাই করেছি। এবার একটু লেখাটা পড়ে নিই। ধরি p - 3, 8, 4 হলো প্রদত্ত বিন্দু। এখন পি বিন্দু থেকে প্রদত্ত 1 নম্বর সমতলের ওপর লম্ব টানলাম ও এই লম্বের পাদবিন্দু হলো এল। এলটা আমি এখানে ইন্ট্রোডিউস করিয়েছি, ওখানে যেহেতু ছবিতে আমি এল বিন্দুটা বসিয়ে দিয়েছিলাম তার জন্য এল বিন্দু ধরেই আমি তোমাদের বোঝাচ্ছিলাম। আরও মনে করি পি ড্যাশ হলো 1 নম্বর সমতলের সাপেক্ষে পি এর প্রতিবিম্ব। যেহেতু পি এল সরলরেখাটি সমতলের ওপর লম্ব, সেটা তো তোমরা ছবিতে বুঝতেই পেরেছো, তাই এর দিক অনুপাতগুলিও হবে 6, -3, -2। কারণ কি পিএলটা যেহেতু সমতলের উপর লম্ব, তার মানে ওর যে দিক অনুপাত হবে সেটাই হবে অভিলম্বের দিক অনুপাত। তাহলে সেটা হয়েছে কত, 6, -3, -2। এবং সরলরেখাটি পি -3, 8, 4 বিন্দুগামী, সেটাও বলে দিয়েছে প্রশ্নে। তাহলে সেখান থেকে পিএল সরলরেখার সমীকরণটা আমি এইভাবে পেয়ে গেছি। এইবার পিএল সরলরেখার ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হবে, 6t - 3, -3t + 8, -2t + 4, যেখানে টি হলো একটি বাস্তব প্যারামিটার। এবার এটা তোমরা কিভাবে নির্ণয় করো সেটা তো জানোই, যে এই যে অনুপাতগুলো রয়েছে এই অনুপাতগুলো = টি ধরে নিতে হয় একটা বাস্তব প্যারামিটার। তারপর সেখান থেকে x, y, z এর মান যেটা পাওয়া যায় সেটাই হলো স্থানাঙ্কটা। ঠিক আছে, মানে এখান থেকে যদি এটা = টি ধরতাম তাহলে x এর ভ্যালু আসতো 6t - 3, y এর ভ্যালু আসতো -3t + 8 আর z এর ভ্যালু আসতো -2t + 4। এরপর দেখো আমি ধরে নিলাম এই যে বিন্দুটা আসলো এই সরলরেখার উপরিস্থ যে কোনো বিন্দু, সেটাই ধরে নিলাম এল বিন্দু বা এল বিন্দু স্থানাঙ্ক। তাহলে সেই এল বিন্দুটা কার উপর অবস্থিত ছিল, সমতলটার উপর অবস্থিত ছিল, যে প্রদত্ত সমতল 1 নম্বর দিয়েছিলাম। তাহলে সমতলটার উপর যদি অবস্থিত হয় তাহলে সমতলটার সমীকরণ দিয়ে এই বিন্দুটা সিদ্ধ হবে বা এই পয়েন্ট দিয়ে ওই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে আমি ওই সমীকরণে x এর জায়গায় এই মানটা, y এর জায়গায় এই মানটা, z এর জায়গায় এই মানটা বসাবো। সমীকরণটা কি ছিল আরেকবার দেখে নিই, 6x - 3y - 2z + 1 = 0। তাহলে দেখো আমি এখানে করেছি 6x, x মানে এই মানটা, -3y মানে এই মানটা, -2z মানে এই মানটা, +1 = 0। এরপর আমি ক্যালকুলেশন করে টি এর ভ্যালু যেটা পেলাম সেটা হলো t = 1। এবার যেহেতু আমি t = 1 পেয়ে গেলাম, তাহলে আমি টি এর এই মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে এই এল বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। মানে ওই বিন্দু থেকে সমতলটার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্কটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো টি এর মান বসানোর পরে এল বিন্দু স্থানাঙ্ক যেটা পেলাম সেটা হলো 3, 5, 2। এবার তোমরা ছবিটা আরেকবার লক্ষ্য করো, আমরা এই এল বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেছি। এবার আমরা জানি বস্তু দূরত্ব = প্রতিবিম্ব দূরত্ব। তার মানে এটা যদি কোনো একটা বস্তু হয় তাহলে কোনো দর্পণ রাখা থাকলে সেই দর্পণ থেকে বস্তু দূরত্ব যা হয় প্রতিবিম্ব দূরত্ব সেম হয়। তার মানে পিএল
ইকুয়ালস টু এল পি ড্যাশ। আবার বলা যায় যে এই পি পি ড্যাশ যে সরলরেখাটা রয়েছে, পুরো সরলরেখাটা, এই সরলরেখার মধ্যবিন্দু হলো এল, সেটাও বলা যায়। ঠিক আছে, তাহলে আমরা মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করতে পারি। দুটো যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, মানে x1 y1 z1 আর x2 y2 z2, দুটো বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে সেই বিন্দু দুটোর সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর সূত্র কত? x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, z1 প্লাস z2 বাই 2। তাহলে সেটাই অ্যাপ্লাই করব। এখানে তো মধ্যবিন্দুটা আমরা পেয়ে গেছি, এল বিন্দুর স্থানাঙ্কটা। তাহলে দেখো প্রশ্নানুযায়ী আমরা কি লিখতে পারি? প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি x1 মাইনাস 3 বাই 2, y1 প্লাস 8 বাই 2, z1 প্লাস 4 বাই 2 ইকুয়ালস টু এল বিন্দুর স্থানাঙ্কটা, মানে 3, 5, 2, সেটা লিখে দিলাম। এবার একটু লেখাটা পড়ে নিই। দেখো লেখা আছে, চিত্র থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে এল হলো পি পি ড্যাশ সরলরেখার মধ্যবিন্দু। এখন পি ড্যাশের স্থানাঙ্ক x1 y1 z1 ধরলে এই সত্যটা সিদ্ধ হবে। এরপরে দেখো উভয় পক্ষে আমি তুলনা করব, মানে x1 মাইনাস 3 বাই 2 ইকুয়ালস টু 3, y1 প্লাস 8 বাই 2 ইকুয়ালস টু 5, আর z1 প্লাস 4 বাই 2 ইকুয়ালস টু 2 নেব। তারপরে আমি x1 y1 z1 এর ভ্যালু পেয়ে যাব। যদি আমি x1 y1 z1 এর ভ্যালু পেয়ে যাই, তাহলে তো পি ড্যাশটার স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি। দেখো ক্যালকুলেশন করে আমি পেয়েছি x1 এর ভ্যালু পেয়েছি 9, y1 এর ভ্যালু পেয়েছি 2, আর z1 এর ভ্যালু পেয়েছি 0। তাহলে নির্ণেয় প্রতিবিম্ব বিন্দু পি ড্যাশের স্থানাঙ্ক হবে 9, 2, 0। আজকে আমি যতদূর পড়ালাম তার মধ্যে থেকে আমি তোমাদের এই হোমওয়ার্কটা দিয়েছি। এবার প্রশ্নটা দেখো, বলেছে একটা প্রদত্ত বিন্দু রয়েছে, এই বিন্দু থেকে এই সমতলটির ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সমতলটির সাপেক্ষে এ বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং এ বিন্দু ও তার প্রতিবিম্ব বিন্দুর মধ্যেকার দূরত্ব নির্ণয় করো। তাহলে অনেকগুলোই প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, কিন্তু অ্যান্সারে আমি শুধুমাত্র প্রতিবিম্ব স্থানাঙ্কটা দিয়ে দিয়েছি। তাহলে তোমরা এই অঙ্কটা কমপ্লিট করবে এবং কোনো রকম কোনো অসুবিধা হলে সেটা আমায় জানাবে। এবার এই দুই ধরনের অঙ্কের একটা শর্ট ট্রিক্স শেখায়। এই শর্ট ট্রিক্স কিন্তু তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করবে না যদি 5 নম্বরের কোশ্চেন আসে। এগুলো তখনই অ্যাপ্লাই করবে যখন 1 নম্বরের কোশ্চেন দেবে বা এমসিকিউ যদি প্রশ্ন দিয়ে দেয়, তখন এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে তোমরা একবারে অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো প্রথম যেটা রয়েছে সেটা হলো কোনো বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয়, মানে কোনো সমতলের সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয়। আমি ধরে নিচ্ছি x1 y1 z1 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু আলফা, বিটা, গামা হলে, এবার দেখো এই প্রতিবিম্ব বিন্দুটা কার সাপেক্ষে? ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0 এই সমতলের সাপেক্ষে। তাহলে কি হয়? আলফা মাইনাস x1 বাই a ইকুয়ালস টু বিটা মাইনাস y1 বাই b ইকুয়ালস টু গামা মাইনাস z1 বাই c। মানে তোমরা আলফাটা বুঝতেই পারছো, প্রতিবিম্ব বিন্দুটা তোমাকে নির্ণয় করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে এই আলফা, বিটা, গামার ভ্যালু নির্ণয় করতে হবে। ঠিক আছে, আর x1 y1 z1 বিন্দুটা তো দেওয়াই থাকবে। ঠিক আছে, ওই বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে কোন সমতলের সাপেক্ষে? ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0 এই সমতলের সাপেক্ষে। তাহলে শর্ট ট্রিক্সটা হলো আলফা মাইনাস x1 বাই a ইকুয়ালস টু বিটা মাইনাস y1 বাই b ইকুয়ালস টু গামা মাইনাস z1 বাই c ইকুয়ালস টু -2 ইন্টু ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তার মানে এই যে x y z এর জায়গাগুলোতে এই x1 y1 z1 বসে যাবে, আর কিন্তু কোনো রকম এখানে চেঞ্জ হচ্ছে না। আর সমীকরণের এদিকে ধ্রুবক থাকবে না, ধ্রুবকটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো, ব্যাস। আর একটা যেটা শিখলাম, সমতলের ওপরে কোনো বিন্দুর অভিলম্বের পাদবিন্দু নির্ণয়। ঠিক আছে, ওটাও অনেকটা বড় মেথডে শিখলাম। তো এক ধাপে কিভাবে আমরা অ্যান্সারটা পেয়ে যেতে পারি। দেখো ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0 সমতলের ওপর x1, y1, z1 বিন্দু থেকে অঙ্কিত পাদবিন্দু আলফা, বিটা, গামা হলে, যদি পাদবিন্দুটা আলফা, বিটা, গামা হয় তাহলে কি হবে? আলফা মাইনাস x1 বাই a ইকুয়ালস টু বিটা মাইনাস y1 বাই b ইকুয়ালস টু গামা মাইনাস z1 বাই c, মানে আগের মতোই, equals to minus of ax1 plus by1 plus cz1 plus d by a square plus b square plus c square। ঠিক আছে, তার মানে চেঞ্জটা কোথায় হলো? এখানে একটা -2 ছিল, এখানে সে 2টা নেই, এখানে শুধুমাত্র মাইনাস আছে, মানে -1 আছে, কিন্তু এই 2টা নেই। 2টা কখন হয়? যখন আমরা প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করি। আর যদি অভিলম্বের পাদবিন্দু নির্ণয় করি তখন 2টা এখানে ভ্যানিশ হয়ে যায়। এবার একটা এক্সাম্পল দিয়ে বোঝায়।
এবার দেখো এই এক্সাম্পলটা আমরা একটু আগেই করলাম। -384 বিন্দুটির 6x - 3y - 2z + 1 = 0 সমতলটির সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু এবং অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে প্রতিবিম্ব বিন্দুটা ছিল P ড্যাশ আর লম্বের পাদবিন্দুটা ছিল L। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব বিন্দু নির্ণয়ের সূত্র আমরা কি জানি? যদি ধরে নিই যে প্রতিবিম্ব বিন্দু আলফা বিটা গামা, তাহলে আমরা কি বলতে পারি? আলফা -x1 মানে কত? -3 বাই a মানে 6 ইকুয়ালস টু বিটা -y1 মানে 8 বাই b মানে -3 ইকুয়ালস টু গামা -z1 মানে 4 বাই c মানে -2 ইকুয়ালস টু -2 ইন্টু ax1 মানে x এর জায়গায় বসবে -3। ঠিক আছে, y এর জায়গায় বসবে -8, z এর জায়গায় বসবে 4 আর 1টা এমনি থাকবে নর্মাল বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মানে এখানে a স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। এবার দেখো এই প্রত্যেকটা অনুপাত তো এর সাথে সমান। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা অনুপাতকে আলাদা আলাদা করে নিয়ে নিই। এটাকে ক্যালকুলেশন করে আমি যেটা পেলাম সেটা হলো 2 × 49/49। তাহলে দেখো আলফার ভ্যালু এখান থেকে পেলাম আলফা = 9। এবারে সেকেন্ড আর ফোর্থ অনুপাতটা নিয়ে আমি যেটা পেলাম সেটা হলো এই সমীকরণ। এখান থেকে আমি ক্যালকুলেশন করে বিটার ভ্যালু পেলাম 2। আর এই থার্ড অ্যান্ড ফোর্থ রেশিও বা অনুপাতকে নিয়ে আমি গামার ভ্যালু যেটা পেলাম সেটা হলো 0। ঠিক আছে, তাহলে দেখো নির্ণেয় বিন্দুটা হলো 9,2,0 মানে প্রতিবিম্ব বিন্দুটা হলো 9,2,0। এবার আগেরটার সাথে অ্যান্সার মিলিয়ে নিই। দেখো প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক ছিল 9,2,0 আর পাদবিন্দুর স্থানাঙ্কটা কি এসেছিল 3,5,2। তাহলে দেখি এবার পাদবিন্দুর স্থানাঙ্ক যখন নির্ণয় করব তখন এই মানটা পাই কিনা। এবার দেখো অভিলম্বের পাদবিন্দু যদি আমি আলফা বিটা গামা ধরে নিই তাহলে আলফা -x1 মানে -3 বাই a ইকুয়ালস টু বিটা -y1 মানে 8 বাই b মানে -3 ইকুয়ালস টু গামা -z1 মানে 4 বাই c মানে হলো -2 দিয়ে ইকুয়ালস টু যেটা ছিল এই পক্ষে শুধু এখানে 2টা নেই, আগে 2 ছিল এখানে 2টা ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই রেশিওটা নিয়ে আমি কি পাই? আলফা = 3। সেকেন্ড আর ফোর্থ রেশিও নিয়ে কি পাই? বিটা = 5। থার্ড অ্যান্ড ফোর্থ রেশিও নিয়ে কি পাই? গামা = 2। তাহলে নির্ণেয় যে অভিলম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক সেটা আমরা কত পেলাম? 3,5,2। এটাই দেখবে আগের বারও অ্যান্সারটা এসেছিল। তাহলে এখান থেকে বুঝতে পারছো আমরা খুব শর্টে অ্যান্সারটা পেয়ে যেতে পারি। এগুলো তখনই অ্যাপ্লাই করবে যখন এমসিকিউ দেবে। এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউতেও দিতে পারে। এই ভিডিওটা এই পর্যন্তই। আর প্রত্যেকটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমি বইয়ের PDF দিয়ে দিচ্ছি, তোমাদের কারোর কাছে বই না থাকলে তোমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারো। আর আজকে যতদূর পড়ালাম সেই সংক্রান্ত যদি কোনো রকম অসুবিধা থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সলভ করে দেবো।